আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটিকে উপভোগ করতেছো তাদেরকে আটোয়ারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে আছি স্মৃতি রানী সেন, সহকারী শিক্ষক, বালিয়া লক্ষ্মীথান উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় বিষয়টিকে নিয়ে। গত ক্লাসে আমি এই বাংলা দ্বিতীয় বইয়ের সমাস চ্যাপ্টারের প্রায় পুরো চ্যাপ্টারটা অর্থাৎ দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস সম্পর্কে 3টে ক্লাস দিয়ে দিয়েছি। এবার আজকে আমি সমাস চ্যাপ্টারের বাকি যে অংশগুলো রয়েছে দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, এগুলো নিয়ে আজকে আলোচনা করে আমি এই সমাসের চ্যাপ্টারটিকে আজকে শেষ করব। তো প্রথমে আমরা আসব দ্বিগু সমাসে। শিক্ষার্থীরা, দ্বিগু সমাস সম্পর্কে আমরা অনেক আগেই পড়েছি এবং জেনেছি। দ্বিগু সমাস হচ্ছে সমাহার, মিলন এসব বোঝায় এবং সমাহার এবং মিলন অর্থে সংখ্যাবাচক শব্দ যোগ হয়ে যদি সেটা বিশেষ্য গঠিত হয় তবে সেটাই হচ্ছে আমাদের দ্বিগু সমাস। উদাহরণে আসা যাক। দেখো, আমি উদাহরণে লিখেছি ত্রিকাল। এর ব্যাস বাক্য হচ্ছে 3 কালের সমাহার। কি বললাম আমি? এর ব্যাস বাক্য 3 কালের সমাহার। এই যে দেখো, যে সমাহার কথাটি রয়েছে এটি দ্বিগু সমাসের ক্ষেত্রে যোগ হবে। এটা হচ্ছে দ্বিগু সমাস চেনার সব থেকে ভালো একটি উপায়। আমি আরো কয়েকটি উদাহরণ লিখেছি। দেখো, চৌরাস্তা। এর ব্যাস বাক্য হবে 4 রাস্তার সমাহার। তেমাথার ব্যাস বাক্য হবে 3 মাথার সমাহার। আবার দেখো, অষ্টধাতুর ব্যাস বাক্য হবে 8টি ধাতুর সমাহার। শিক্ষার্থী বন্ধুরা, এই যে দ্বিগু সমাসটা, এটা হচ্ছে খুবই সোজা একটি সমাস এবং এটুকু আলোচনাই হচ্ছে দ্বিগু সমাস। এবার আমি আসবো অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে। যতগুলো সমাসের প্রকারভেদ করেছ, এই অব্যয়ীভাব সমাসটি একটু ভিন্ন ধরনের। এই সমাসে তোমরা লক্ষ্য করবে যে কি হবে, পূর্বপদে অব্যয় যোগ হবে। পূর্বপদে কি হবে? অব্যয় যোগ হবে এবং এই অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে, অর্থাৎ পূর্বপদের অর্থটি প্রাধান্য পাবে। এটাই একমাত্র সমাস যেটাতে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পরপদের নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অব্যয়ীভাব সমাসে কতগুলো শব্দের অর্থ বোঝাবে যেগুলো দেখে আমরা অব্যয়ীভাব সমাস চিনব। যেমন সামীপ্য, বিৎসা, তারপরে পর্যন্ত, অভাব, অনতিক্রমতা, এরকম 15টা টপিক রয়েছে যেগুলো দেখে আমরা বুঝবো যে এই সমাসটি হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। তো প্রথমেই আসবো যে সামীপ্য বোঝানোর ক্ষেত্রে অব্যয়ীভাব সমাসটি কিভাবে হয়। দেখো, সামীপ্যর ক্ষেত্রে সবসময় উপকথাটি আসবে। কি আসবে? উপকথাটি আসবে। এখন আমি একটি উদাহরণ লিখব। দেখো, আমি একটি উদাহরণ লিখেছি। কি লিখেছি আমি? কণ্ঠের সমীপে। এটা হচ্ছে আমাদের উপকণ্ঠ। কণ্ঠের সমীপে উপকণ্ঠ। যদি উপ থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সামীপ্য বোঝাবে। আরো একটি উদাহরণ হচ্ছে উপকূল। উপকূলের ব্যাস বাক্য হচ্ছে কুলের সমীপে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সামীপ্য অর্থে অব্যয়ীভাব সমাস। এবার আসবো আমরা বিৎসা অর্থে। বিৎসা অর্থে দুটো বোঝাবে, একটা হচ্ছে অনু এবং আরেকটা হচ্ছে প্রতি। কি বললাম আমি? একটা অনু আর একটা হচ্ছে প্রতি। দেখো,
আমি দিন দিন, এটার হবে প্রতিদিন। অর্থাৎ আমি বলছি যে অনু এবং প্রতি যদি বোঝায়, অর্থাৎ এখানে এই যে প্রতি রয়েছে, প্রতিদিন, এর ব্যাস বাক্য হচ্ছে দিন দিন। যদি প্রতি থাকে এবং অনু থাকে, অনুর একটা উদাহরণ দেই যে অনুক্ষণ, অনুক্ষণের ব্যাস বাক্য হচ্ছে যে ক্ষণে ক্ষণে। এটা তাহলে আমাদের বিবসা বোঝাচ্ছে এবং এটা আমাদের অব্যয়ভাব সমাস হচ্ছে। এবার আমি আলোচনা করব অভাব অর্থে। কি অর্থে? অভাব অর্থে অব্যয়ভাব সমাস হয়। যেমন একটা উদাহরণ লিখছি আমি, আমিষের অভাব নিরামিষ। দেখো আমি একটা উদাহরণ লিখলাম যে আমিষের অভাব, এটা হচ্ছে নিরামিষ। এখানে অভাব অর্থে এখানে নি যুক্ত হবে। কি বললাম আমি? এখানে সমস্ত পদে নি যুক্ত হবে, যেটা দেখে আমরা চিনতে পারবো এটা অব্যয়ভাব সমাস। এবার আসবো পর্যন্ত অর্থে। পর্যন্ত অর্থে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে আমরা আসবো, উদাহরণে আমি লিখছি যে পা থেকে মাথা পর্যন্ত। কি বললাম আমি? পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ এটা হবে আপাত মস্তক। দেখো আমি একটা উদাহরণ লিখেছি আপাত মস্তক, এটার ব্যাস বাক্য হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত। এটা হচ্ছে পর্যন্ত অর্থে অব্যয়ভাব সমাস। কি বললাম আমি? এটা হচ্ছে পর্যন্ত অর্থে অব্যয়ভাব সমাস। এবার আমি যেই অর্থে যেটা বলবো সেটা হচ্ছে অব্যয়ভাব সমাসের পরবর্তী অংশ, এবং সেটা সাদৃশ্য বোঝায়। কি বোঝায়? সাদৃশ্য বোঝায়। এবার দেখো উদাহরণে আসবো, শহরের সদৃশ, তাহলে হবে এটা উপশহর। শহরের সদৃশ হবে উপশহর। এই যে দেখো এটা, এই যে সদৃশ কথাটা উল্লেখ আছে ব্যাস বাক্যে, এটা দেখেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের অব্যয়ভাব সমাস। এবং এখানে যে উপ রয়েছে, এই সদৃশের ক্ষেত্রে উপ দেখেও আমরা বুঝতে পারবো যে এটা অব্যয়ভাব সমাস। এবার আসবো আমরা অনতিক্রম্যতা অর্থে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে। এটা হচ্ছে অনতিক্রম্যতা অর্থে যথা কথাটি উল্লেখ থাকবে। কি থাকবে? যথা কথাটি উল্লেখ থাকবে। যেমন রীতিকে অতিক্রম না করে যথারীতি। দেখো রীতিকে অতিক্রম না করে, যথারীতি। দেখো তোমরা ব্যাস বাক্যটা দেখতে পাচ্ছ যে রীতিকে অতিক্রম না করে যথারীতি। তাহলে যদি যথা বোঝায় তাহলে আমরা অনতিক্রম্যতা বুঝবো। এবং আরো উদাহরণ রয়েছে যথাসাধ্য, অর্থাৎ সাধ্যকে অতিক্রম না করে। তোমরা কি বুঝতে পারছো? এবার আসবো আমি অব্যয়ভাবের পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে অতিক্রান্ত। কি বললাম আমি? অতিক্রান্ত। এখানে কি উল্লেখ থাকবে? দেখো উদ কথাটি উল্লেখ থাকবে। কি থাকবে? উদ কথাটি উল্লেখ থাকবে। যেমন দেখো বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত।
এটা হবে আমাদের ঊর্ধ্বের। কি বললাম আমি? বেলাকে অতিক্রান্ত, এটা হচ্ছে ঊর্ধ্বের। আর যদি উদ কথাটা থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অতিক্রান্ত অর্থে অব্যয়ীভাব সমাস। এবার আসবো আমি বিরোধ অর্থে অব্যয়ীভাব সমাসে। বিরোধ অর্থে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে প্রতি কথাটি উল্লেখ থাকবে। বিরোধ মানে তো আমরা বুঝি যে ঝগড়াঝাটি, এরকম যে মনোমালিন্য, কারোর সাথে মিল থাকে না। যেমন দেখো বিরুদ্ধবাদ, প্রতিবাদ। বিরুদ্ধবাদ এটা হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদের ব্যাস বাক্য হচ্ছে বিরুদ্ধবাদ। এটা কি অর্থে? এটা হচ্ছে বিরোধ অর্থে অব্যয়ীভাব সমাস। এটা আমরা কি দেখে চিনব? যে এটা প্রতি কথাটি উল্লেখ থাকবে। দেখতে পাচ্ছ যে প্রতি কথাটি উল্লেখ থাকবে। এবার আসবো আমি পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসে। পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাস চিনতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে এটা শুরুতে অনু থাকবে। কি থাকবে? শুরুতে অনু থাকবে। যেমন দেখো পশ্চাৎ গমন, পশ্চাৎ গমন এটা হবে অনুগমন। দেখো অনুগমনের আমাদের ব্যাস বাক্য হচ্ছে পশ্চাৎ গমন। যদি পশ্চাৎ থাকে, হ্যাঁ, এবং সমস্ত পদে অনু থাকে, তাহলে আমরা বুঝবো এটি পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাস। তোমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছো? যদি তোমরা এ পর্যন্ত বুঝে থাকো তাহলে আমি পরবর্তী বিষয়ে আসবো। সেটা হচ্ছে ঈশ্বর বোঝাতে। কি বোঝাতে? ঈশ্বর বোঝাতে। ঈশ্বর বোঝাতে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে আ। ঈশ্বর বোঝাতে যুক্ত হবে আ। যেমন দেখো ঈশ্বর নত, ঈশ্বর নত এটা হবে আ নত। কি বললাম আমি? ঈশ্বর বোঝাতে আ আসবে এবং এটার ব্যাস বাক্য হবে ঈশ্বর নত আনত। তাহলে যদি এই আনত থাকে, আ থাকে এবং ঈশ্বর ব্যাস বাক্যে আসে, তাহলে বুঝবো যে এটা আমাদের অব্যয়ীভাব সমাস বোঝাচ্ছে। এবার আসবো আমি ক্ষুদ্র অর্থে। ক্ষুদ্র অর্থে সবসময় উপকথাটি ব্যবহার হবে। যেমন উপগ্রহ, উপগ্রহ, উপনদী। ঠিক আছে? আমি লিখেছি উপগ্রহ, উপনদী। গ্রহ কি হয় সবসময়? উপগ্রহ, গ্রহের থেকে ছোট হচ্ছে উপগ্রহ, নদীর থেকে ছোট হচ্ছে উপনদী, যেটা শাখা নদী। অর্থাৎ এটা হচ্ছে ক্ষুদ্র অর্থে উপশব্দটির ব্যবহার হয়েছে। তাহলে এটাও আমরা বুঝতে পারবো যে আমাদের এটা অব্যয়ীভাব সমাস। এবার আসবো পূর্ণ বা সমগ্র অর্থে। পূর্ণ বা সমগ্র অর্থে পরি বা সম ব্যবহার হয়। কি ব্যবহার হয়? পরি বা সম ব্যবহার হয়। যেমন দেখো পরিপূর্ণ, কি বললাম আমি? এই যে পরিপূর্ণ, পরিপূর্ণ অর্থে যে পরিটা ব্যবহার হয়েছে এটা হচ্ছে আমাদের কি বললাম? পূর্ণ বা সম্পূর্ণ অর্থে। পরিপূর্ণ হতে পারে আবার সম্পূর্ণ হতে পারে। অর্থাৎ পরি বা সম অর্থে অব্যয়ীভাব সমাস হবে। এবার আসবো আমি দূরবর্তী অর্থে। দূরবর্তী অর্থে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে প্র, পরা এসব যুক্ত হবে। কি যুক্ত হবে? প্র, পরা এসব যুক্ত হবে। যেমন দেখো পক্ষীর অগোচরে পরোক্ষ। পক্ষীর অগোচরে হচ্ছে পরোক্ষ। এই যে পর অর্থে, এটা হচ্ছে আমাদের দূরবর্তী অর্থে অব্যয়ীভাব
সমাস। এবার আসবো আমি প্রতিনিধি অর্থে। প্রতিনিধি অর্থে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে আমাদের হবে প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি। দেখো এই যে বলছে প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি। দেখো প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি এগুলো হচ্ছে প্রতি অর্থে অব্যয়ভাব সমাস। হ্যাঁ, এবার আসবো আমি প্রতিদ্বন্দ্বী অর্থে। এর আগে আমরা বিরোধ করেছি, এবার আসবো প্রতিদ্বন্দ্বী অর্থে। যদি প্রতিদ্বন্দ্বী অর্থে অব্যয়ভাব সমাস হয় তবে সেক্ষেত্রে প্রতি যুক্ত হবে। যেমন কি বললাম আমি, প্রতিদ্বন্দ্বী অর্থে অব্যয়ভাব সমাস হলে প্রতি যুক্ত হবে। যেমন প্রতিপক্ষ, যেমন প্রতিপক্ষ। এই যে প্রতিপক্ষ প্রতিযুক্ত হয়েছে না, এটা হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী অর্থে অব্যয়ভাব সমাস। এছাড়া আরো রয়েছে প্রত্যুত্তর। প্রত্যুত্তর, এই যে প্রত্যুত্তরের এই যে প্র রয়েছে, এটা হচ্ছে আমাদের অব্যয়ভাব সমাস। এবার কি তোমরা অব্যয়ভাব সমাস সম্পর্কে বুঝতে পেরেছো? এই ছিল আমার অব্যয়ভাব সমাস নিয়ে আলোচনা। এই অব্যয়ভাব সমাস ছাড়াও এখানে কতগুলো অপ্রধান সমাস রয়েছে, যেমন অলুক সমাস, উপপদ সমাস, প্রাদি সমাস এবং নিত্য সমাস। অলুক এবং উপপদ সমাস সম্পর্কে আমি এর আগেই আলোচনা করেছি। এবার আলোচনা করব আমি প্রাদি সমাস এবং নিত্য সমাস নিয়ে। দেখো প্রাদি সমাস নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে প্রথমে এর সংজ্ঞায় আসবো আমরা, যে প্রাদি সমাসটা আসলে কি। প্র, প্রতি, অনু, কি বললাম আমি, প্র, প্রতি, অনু এসব অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় যুক্ত হয় তবে সেটাই হচ্ছে আমাদের প্রাদি সমাস। কি করে হয় এখন আমরা সেটাই দেখব। দেখো অনুতে যে গমন, এটা হচ্ছে আমাদের অনুগমন। প্রকৃষ্ট রূপে ভাত, এটা হচ্ছে প্রভাত। বুঝতে পারছো? দেখো আমি এখানে প্রাদি সমাসের দুটো উদাহরণ লিখেছি। কি কি দেখো, অনুতে যে গমন, অনুগমন, প্রকৃষ্ট রূপে ভাত, প্রভাত, এটা হচ্ছে আমাদের প্রাদি সমাস। কি বোঝাবে? পরি, অনু আর হচ্ছে প্র। হ্যাঁ, যদি এগুলো বোঝায় এবং এগুলোর সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটাই হচ্ছে আমাদের প্রাদি সমাস। এবার আলোচনায় আসবো আমি নিত্য সমাস নিয়ে। নিত্য সমাস কি? দেখো যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে। কি বললাম আমি? যে সমাসে সমসমান পদগুলো নিত্য অর্থাৎ সব সময় সমস্ত পদের ক্ষেত্রেও কি হবে? সমাসবদ্ধ থাকবে, সেটি হচ্ছে আমাদের নিত্য সমাস। উদাহরণে আসি, দেখো অন্য গ্রাম, গ্রামান্তর, অন্য গ্রাম, গ্রামান্তর। তারপরে দেখো কেবল দর্শন, কেবল দর্শন, দর্শন মাত্র। দেখো এটারে যে আমাদের সমস্ত পদটা রয়েছে গ্রামান্তর, এটা কিন্তু নিত্য সমাসবদ্ধ। এটার ব্যাস বাক্য হচ্ছে অন্য গ্রাম। দর্শন মাত্র, এটার ব্যাস বাক্য হচ্ছে কেবল দর্শন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সমাসবদ্ধ। এই পদটা আমাদের পূর্বে থেকেই সমাসবদ্ধ রয়েছে। তাহলে এটা দেখে আমরা আমাদের এই নিত্য সমাসটিকে চিনতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করছি যে আমার এই সমাস সম্পর্কে 4টা ক্লাস ছিল। সেই 4টা ক্লাস তোমরা খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছো এবং বুঝতে পেরেছো। যদি তোমাদের সমাস নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে
তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের এই সমস্যাটা বুঝে পরবর্তী ক্লাসে সেটি সলভ করার চেষ্টা করব। তো সে পর্যন্ত তোমরা পড়ালেখা নিয়ে থাকো, ভালোভাবে পড়ালেখা করো, নিজের যত্ন নেবে এবং নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। এই নিয়ে আমি আমার এই ক্লাসটি শেষ করছি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।